দেখো, প্রম যেটাকে আমরা বলি হচ্ছে প্রি ম্যাচিউর রাপচার অফ মেমব্রেন। হ্যাঁ, প্রি ম্যাচিউর রাপচার অফ মেমব্রেন। তার মানে বুঝতে পারতেছি যে মেমব্রেন যেটা থাকে, ফেটাল মেমব্রেন, মেমব্রেনের মধ্যে মেমব্রেনের মধ্যে মেইনলি একটা বাচ্চা, এই যে ধরো একটা বাচ্চা, সো এই বাচ্চাটা বড় হচ্ছে। এখন এই বাচ্চাটাকে কাভার করে যে মেমব্রেনটা থাকে এটাকে আমরা বলি অ্যামনিওটিক মেমব্রেন। এবং এই অ্যামনিওটিক মেমব্রেনের ভিতরে এখানে অনেক বেশি ফ্লুইড থাকে, যেটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামনিওটিক মেমব্রেন। এবং অ্যামনিওটিক মেমব্রেনের বাহিরে থাকে হচ্ছে কোরিয়ন। হ্যাঁ, কোরিয়ন থাকে আর কি। তাহলে এই যে যে অ্যামনিওটিক মেমব্রেনের মানে অ্যামনিয়ন বলি, কোরিয়ন বলি, তো আলটিমেটলি এই জিনিসগুলো ফিটাসকে কাভার করে থাকে, প্রোটেকশন দিতে হেল্প করে। এখন একটা জিনিস লক্ষ্য করো, যদি এই অ্যামনিওটিক যে মেমব্রেনটা, ফিটাল মেমব্রেন, এটা যদি রাপচার হয়ে যায়, তাহলে এগুলা রাপচার হয়ে গেলে যেটা হবে, বাচ্চাটার ভিতরে যে অ্যামনিওটিক ফ্লুইডগুলোর মধ্যে বাচ্চা ডুবে ছিল, এই ফ্লুইডগুলো বাহিরে বের হয়ে আসবে। তাহলে ফ্লুইডগুলো যদি বাহিরে বের হয়ে আসে, ফিটাসটা ভিতরে আসে এবং ফ্লুইডগুলো বাহিরে বের হয়ে চলে আসছে। এর ফলে ফিটাসের জন্য কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইডটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার মধ্যে ফিটাসের ভাষা লাগবে, এটার অনেক অ্যাডভান্টেজ আছে, যেটা আমরা যখন পলিহাইড্রামনিওস, অলিগোহাইড্রামনিওস থেকে শুরু করে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে কথা বলছি, তখন আমরা ওই ভিডিওটাতে এটা বলছি। ফলে বাচ্চার ভিতরে ফ্লুইডগুলো যখন চলে আসতেছে, ফলে অলিগোহাইড্রামনিওস হচ্ছে, অর্থাৎ এখানে মানে ফ্লুইড কন্টেন্ট কমে যাচ্ছে, বাচ্চা খুবই কম পানির মধ্যে ভাসতেছে, অলিগোহাইড্রামনিওস হচ্ছে। এবং এই যে যে মেমব্রেনটা রাপচার হয়ে ভিতর থেকে পানি বেরোয় গেল, অর্থাৎ পানি ভাঙছে, মারা এটাকে যেভাবে বলে যে পানি ভাঙছে, দেখা যায় যে তার কাপড় ভিজে গেছে পানি ভেঙে। হ্যাঁ, এবং নর্মালি সবসময় মনে রাখবা যে এই পানি ভাঙে আসলে কখন, এটা ইউজুয়ালি ফার্স্ট স্টেজ অফ লেবার। ফার্স্ট স্টেজ অফ লেবার অর্থাৎ একটা মা, সে প্রেগনেন্সিতে আমি ধরলাম যে সে টার্মে পৌঁছে গেছে, সে টার্মে পৌঁছে যাওয়ার পরে তার লেবার মানে লেবারের পেইনও উঠছে, তার ব্যথা উঠছে। হ্যাঁ, প্রসবের ব্যথা। সো যখন লেবার পেইন উঠছে, লেবার পেইন ওঠার পরে ফার্স্ট যে স্টেজটা, লেবারে বিভিন্ন স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ইভেন ফোর্থ স্টেজও আছে। সো এই যে স্টেজগুলো, এই স্টেজের ফার্স্ট স্টেজের একেবারে লাস্টের দিকে যখন সার্ভিক্সটা একেবারে ডাইলেটেড হয়ে যায়, সার্ভিক্সের ডাইলেটেশন হয় আমরা জানি, সো ওই টাইমে মেইনলি এই মেমব্রেনটা ইউজুয়ালি রাপচার হয়। সো রাপচার অফ মেমব্রেন সেটাকে আমরা বলি, এবং ওই টাইমে এই ঘটনাগুলো ঘটবে। এবং সাধারণত দেখা যায় যে রাপচার অফ মেমব্রেনের 12 থেকে 18 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যায় বাচ্চা। তার মানে কি, রাপচার অফ মেমব্রেনের একটা পার্টিকুলার টাইমের পরে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, এটা নর্মাল। ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে ধরো একটা মহিলার তার লেবার পেইনই শুরু হয় নাই, তার লেবার স্টার্ট হয় নাই, তার আগেই তার মেমব্রেনটা রাপচার হয়ে গেছে, সো এটাকে আমরা বলতেছি যে প্রি ম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, বা এটাকে আমরা প্রি লেবার রাপচার অফ মেমব্রেনও বলে থাকি। প্রি লেবার রাপচার অফ মেমব্রেন বা প্রি ম্যাচিউর রাপচার অফ মেমব্রেন। ঠিক আছে, সো ধরো একটা মহিলা তার মানে 37 কমপ্লিটেড উইকস হয়ে গেছে, এখন এটা টার্মেই সে পৌঁছাইছে, ওকে ফাইন। কিন্তু নর্মাল তো এটা যে আচ্ছা তারপরে সে লেবার পেনে যাবে আস্তে আস্তে, এবং লেবার পেনে যায় তারপরে তার মেমব্রেন রাপচার হবে। কিন্তু ধরো লেবার পেন বা লেবারে যাওয়ার আগেই তার হচ্ছে 37 উইক, যদিও সে টার্মেই আছে, বাচ্চাটা টার্ম একটা বেবি তার পেটে আছে, বাট স্টিল মেমব্রেনটা তো আগে রাপচার হয়েছে লেবারের আগে। এজন্য এটাকে আমরা কিন্তু, এটাকেও কিন্তু আমরা প্রম বলবো। হ্যাঁ, ওকে ফাইন। এবং সাধারণত বললাম কি যে 12 থেকে 18 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি 12 থেকে 18 ঘন্টার মধ্যেও মানে মেমব্রেন রাপচার হওয়ার ধরো 18 ঘন্টা বা তার বেশি সময় হয়ে গেছে, বাট স্টিল মেমব্রেন রাপচার হয়েছে 18 ঘন্টা বা তার বেশি সময় হয়ে গেছে, এবং এরপরেও ডেলিভারি হচ্ছে না, সো এটাকে আমরা বলি প্রোলংড রাপচার অফ মেমব্রেন। সো রাপচার অফ মেমব্রেন অনেক প্রোলং সময় ধরে আছে কিন্তু ডেলিভারি হচ্ছে না। ওকে ফাইন। সো এই কয়েকটা টার্মিনোলজি যেগুলো আমি বললাম, এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, যে যখন একটা বাচ্চা অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে ছিল এবং এই মেমব্রেনটা রাপচার হয়ে গেছে, ফলে ইনফেকশন হওয়ার কিন্তু চান্স এখানে বেড়ে যায়। অনেক বেশি মাইক্রো অর্গানিজম এখান দিয়ে এসে কিন্তু এর মধ্যে ঢুকে বাচ্চাকে ইনফেকশন করতে পারে। বাচ্চাতে ইনফেকশন করতে পারে বলতে মেইনলি এখানে যে ঘটনা ঘটবে, মায়ের বডিতে এরা একটা ইফেক্ট তো করবে ফার্স্টে, যে কোরিয়ন এবং অ্যামনিয়ন এদের ইনফ্লামেশন করতে পারবে, মানে খুব স্মুথলি করতে পারবে। দেখো নর্মালি এটা যখন এইভাবে কাভার্ড আছে, তখন ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড, এবং অ্যামনিওটিক ফ্লুইড একটা স্ট্রাইল কন্ডিশন আমরা বলি, সেখানে মানে কোনো সেপসিস নাই। ঠিক আছে, অ্যাসেপ্টিক একটা কন্ডিশন। বাট যখন এটা রাপচার হয়ে গেল, কন্টিনিউটি লস্ট হয়ে গেল, তখন কিন্তু এখানে ইনফেকশন হবে। আমরা বলি কোরিও অ্যামনিওনাইটিস, অর্থাৎ কোরিয়ন এবং অ্যামনিয়ন এগুলো ইনফ্লামেশন করে ফেলে, যেটা খুবই একটা ডেঞ্জারাস কন্ডিশন। এখানে আমরা দেখবো যে মায়ের বডির টেম্পারেচার অনেক বেড়ে গেছে যদি এই ইনফেকশনটা হয়, মায়ের বডির টেম্পারেচার বেড়ে যাবে, তারপরে ফিটাসের হার্ট রেট অনেক বেড়ে যাবে, দেখা যাবে 160 বিটস পার মিনিটের থেকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, মায়ের জ্বর তো বাড়বে। তারপরে প্রোলং রাপচার অফ মেমব্রেন, যেটা 18 ঘন্টা বা তার বেশি সময় ধরে মেমব্রেন রাপচার হয়েছে কিন্তু এখনো বাচ্চা ডেলিভারি হচ্ছে না, এবং বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারেস্ট করতে পারে, যেগুলো আমরা এক এক করে আলোচনা করবো। আর আরেকটা টার্ম আছে, দেখো যদি 37 কমপ্লিটেড উইকসের পরে ধরো যদি প্রম হয়, তাহলে সেটাকে আমি বলবো যে এটা প্রম, নর্মালি প্রম। বাট এমনও তো হইতে পারে রাইট, যে ধরো 35 উইকসে তার মেমব্রেন এভাবে
মানে রাপচার হয়ে গেছে, ঠিক আছে 35 উইক্সে। সো তার মানে কি আমরা জানি যে 37 উইকের আগে যদি কিছু হয়, 37 উইকের আগে ধরো 36, 35 বা হচ্ছে 37 কমপ্লিটেড উইকস এখনো হয় নাই, তো এই সবগুলা ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলবো প্রি টার্ম প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন। সো ওইটা হচ্ছে প্রি প্রম, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো প্রম একটা আছে, একটা আছে প্রি প্রম। প্রম মানে যখন 37 কমপ্লিটেড উইক্সের পরে, আর প্রি প্রম মানে হচ্ছে যে 37 কমপ্লিটেড উইক্সের আগে। সেটা হইতে পারে 28-এর পর থেকে 37-এর মাঝে যে কোনো একটা টাইম, ঠিক আছে। সো এই টাইমটাতেও কিন্তু আমরা মোটামুটিভাবে বলতে পারি যে ওকে ফাইন, যে এটা হচ্ছে প্রি প্রমের মধ্যে পড়ে। মানে 28 কোনো ল্যান্ডমার্ক এখানে না, বাট আমরা মনে রাখবো যে মোটামুটি 28 মানে 37 উইক্সের আগে যদি হয় তাহলে সেটা। আর প্রম মানে হচ্ছে 37 উইক্সের পরে, বাট লেবার শুরু হওয়ার আগে কিন্তু অবশ্যই হইতে হবে, ঠিক আছে। আবার আবার আমরা কি করছি, আমরা হচ্ছে গিয়ে আর্লি প্রম নামে একটা ভাগ করছি, যে 34 উইক্সের আগে যদি হয় সেটা আর্লি প্রম, মানে আর্লি প্রি প্রম আর কি। আর যদি 34 উইক্স থেকে মানে 37 উইক্সের মাঝে তাহলে লেট প্রি প্রম। হ্যাঁ, সো প্রি প্রমকে আবার দুইটা ভাগে ভাগ করছি, প্রি টার্ম প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেনকে। তো কি কি হইতে পারে, এক তো যে যখন মেমব্রেনটা রাপচার হয়ে যাবে তখন আমি বললাম যে তার 12 থেকে 18 ঘন্টা পরে বাচ্চাটা ইউজুয়ালি ডেলিভারি হয়ে যায়। তার মানে কি এটা প্রি টার্ম লেবার করতে পারে, ঠিক আছে। প্রি টার্ম লেবার করার একটা কিন্তু চান্স থাকে, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট। মোটামুটি দেখা যায় মেমব্রেন রাপচার হওয়ার পরে ডেলিভারি হয়ে যায় 12 থেকে 8 ঘন্টা পরে ইউজুয়ালি, বাট দেখা যায় মানে মোটামুটিভাবে যদি এক সপ্তাহের মধ্যে কিন্তু প্রি টার্ম লেবারের একটা চান্স থাকে। হ্যাঁ, এটা একটা বিষয়। এবং কোরিও অ্যামনিওনাইটিসের চান্স অনেক বেড়ে যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে ধরো এই যে এটা অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে বাচ্চা ছিল এবং বাচ্চা ফ্লুইডের মধ্যে ডুবতেছিল, এবং এখানে একটা প্লাসেন্টাও তো ছিল, রাইট, প্লাসেন্টা ছিল। এবং প্লাসেন্টাটাও কিন্তু কি হবে, যখন ফ্লুইডগুলো বের হয়ে গেল, গাশ অফ ফ্লুইড, ঠিক আছে, ফ্লুইড হইতে পারে একসাথে অনেক ফ্লুইড বের হয়ে আসছে, অথবা ধরো মেমব্রেনে জাস্ট একটা হোলের মতো হয়েছে, এই হোল থেকে আস্তে আস্তে ফ্লুইড ড্রিবলিং হয়ে বের হচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে, এটাও হইতে পারে। দুইটা কেসই মা কমপ্লেন করতে পারে, ঠিক আছে। এখন দেখো এই যে যে মানে প্লাসেন্টাটা আছে, এটা কিন্তু এখান থেকে সেপারেট হয়ে এভাবে সেপারেট হয়ে যেতে পারে, এখান থেকে সেপারেট হয়ে যেতে পারে, এই কারণে এই ফ্লুইড গাশ অফ ফ্লুইড বের হয়ে আসলো, এবং এই কারণে আলটিমেটলি কিন্তু অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা হওয়ার চান্সও থেকে যায়। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, যে কর্ড যেটা আম্বলিকাল কর্ড, সেটা দেখা গেলো এভাবে পোলাপস হয়ে গেছে। আম্বলিকাল কর্ডটা কি বললাম, এখান দিয়ে পোলাপস হয়ে নিচে পড়ে নিচে চলে আসছে আর কি। সো এটাও কিন্তু হইতে পারে। আম্বলিকাল কর্ড পোলাপস, মানে কর্ড পোলাপস, যেটা কর্ড পোলাপস ইজ ওয়ান অফ দ্য রিস্ক, মানে ওয়ান অফ দ্য কনসিকোয়েন্স বা কমপ্লিকেশন অফ কি অফ হচ্ছে প্রম বা প্রিটার্ম প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন। তার মানে কি, কোরিও অ্যামনিওনাইটিস, এটা মাস্ট বলতে হবে। এবং তোমার কর্ড পোলাপস এটা বলতে হবে, অলিগোহাইড্রামিওস এটা আমরা জানি। এবং ধরো ধরো একটা বাচ্চা 34 উইক্সে ফর এক্সাম্পল হয়েছে, বা 32 উইক্সে হয়েছে, এখন তার তো রেসপিরেটরি সিস্টেম ভালো করে ডেভেলপ করেনি, লাং ম্যাচুরিটি হয়নি। এখন এই টাইমে যদি তার প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন হয়ে যায়, তার তো যদি প্রিটার্ম লেবার হয়ে যায়, তাহলে কি হবে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হবে, আরডিএস বা এআরডিএস হবে। সো এই জিনিসটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এবং অ্যাব্রাসিয়া প্লাসেন্টার রিস্ক তো বাড়ি। এবং মা হচ্ছে বলবে তার জামা কাপড় ভিজে গেছে, সেটা হইতে পারে সাডেন গাশ অফ ব্লাড, অথবা মানে সরি ব্লাড না, মানে সিক্রেশন। এবং এই সিক্রেশনটা ইউজুয়ালি কালারলেস হয়, ওরকম কোনো নোটেবল কালার থাকে না। আর যদি কোরিও অ্যামনিওনাইটিস থাকে, তাহলে এই সিক্রেশনটা কিন্তু দেখা যাবে যে ফাউল স্মেলিং হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং ভ্যাজানাল ডিসচার্জ বলতে মেইনলি অ্যামনিওটিক ফ্লুইড থাকে। এবং আরেকটা কথা বলি, অ্যামনিওটিক ফ্লুইডটা ইউজুয়ালি কি থাকে, অ্যালকালাইন থাকে, অ্যালকালাইন পিএইচের থাকে। আর অপরদিকে আমাদের ভ্যাজানাল নর্মাল সিক্রেশনের পিএইচ থাকে অ্যাসিডিক, অ্যাসিডিক প্রেগনেন্সির টাইমেও 3.5 মতো হয়তো পিএইচ থাকে, বাট নর্মালি কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের অ্যালকালাইন থাকে। এই জন্য আমরা একটা নাইট্রোজিন টেস্ট নামে একটা টেস্ট এখানে করতে পারি, যেটা এক ধরনের মানে লিটমাস পেপার টেস্ট টাইপের। সো যদি ব্লু হয়ে যায়, মানে নাইট্রোজিন আমরা যে স্যাম্পলটা পাবো, যে সিক্রেশনের স্যাম্পলটা পাবো, ওটা নিয়ে যদি আমরা ওটাতে দেই, তাহলে দেখা যাবে ওটা ওই পেপারটা ব্লু হয়ে গেছে। যদি ব্লু হয় তার মানে ওটা অ্যামনিওটিক ফ্লুইড ছিল। আর ওটা দেওয়ার পরে যদি ইয়েলো থাকে, ইয়েলোই থাকে ওইটার কালার, ওই পেপারটার কালার, তার মানে এটা ভ্যাজাইনাল সিক্রেশন ছিল, মানে অ্যামনিওটিক ফ্লুইড না, ঠিক আছে। সো আমরা হাই ভ্যাজাইনাল লিকের কারণে মেইনলি হচ্ছে গিয়ে কি হইতে পারে, যে এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ হইতে পারে, যে আচ্ছা এরকম হচ্ছে। এখন দেখো জেনারেল এক্সামিনেশনে যদি ফিভার থাকে, তাহলে কোরিও অ্যামনিওনাইটিস হতে পারে, কারণ এটা ইনফেকশন, রাইট। এবং ফান্ডাল হাইটটা কিন্তু কমে যায়, মানে যখন রাপচার অফ মেমব্রেন হয়ে যায় তখন আমরা দেখবো যে জেস্টেশনাল এজ অনুযায়ী সিম্পাথি ফান্ডাল যে হাইট সেটা কমে যাবে। এবং এটা অলিগোহাইড্রামিওসের কারণে হয়, কারণ ফ্লুইডগুলো কমে গেছে অনেক। ইউটারাসের টোনটা ইউজুয়ালি বেড়ে যায়, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা যদি হয় টোনটা বেড়ে যায়। এবং আমরা ফিটাল হার্ট সাউন্ড দেখার ট্রাই করবো। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা মনে রাখবা, যে আমরা ইউটারাইন টেন্ডারনেস পেতে পারি, এটা আমরা কোরিও অ্যামনিওনাইটিস হইলে তখন পাইতে পারি, অ্যাব্রাপশিও মানে অ্যাব্রাপশিও এর কারণে হলে তখনও পাইতে পারি, বাট ইউটারাইন ফান্ডাল যে জায়গাটা, ওই জায়গায় যদি আমরা ধরি একটু টেন্ডার পাবো, ব্যথা পাবে। এবং আমরা কিন্তু পার ভ্যাজানাল এক্সামিনেশন ইউজুয়ালি কিন্তু করি না, আমরা হচ্ছে পার স্পেকুলাম এক্সামিনেশন ইউজুয়ালি করি। পার অ্যাবডোমিনাল করলাম এবং পার স্পেকুলাম
এক্সামিনেশন করি আমরা, কিন্তু পার ভেজাইনাল এক্সামিনেশন কিন্তু করি না। এবং অবশ্যই একটা স্টেরাইল পার স্পেকুলাম এক্সামিনেশন আমার করতে হবে, যাতে ইনফেকশন না হয়। ইনফেকশনের চান্স এখানে যেহেতু বেশি থাকে, এবং পার ভেজাইনাল এক্সামিনেশন কেন করবো না, কারণ ইনফেকশনের চান্স বেশি থাকে। আমি যদি হাত ঢুকাই দিই সেটা ইনফেকশন করতে পারে। তো এখন স্পেকুলাম এক্সামিনেশন করে আমরা সার্ভিসটা কতটুকু ডাইলেটেশন হয়েছে এটা আমরা দেখবো, এবং অ্যামনিওটিক ফ্লুইড কেমন জমে আছে এই জিনিসটা দেখবো। আমরা কর্ড পোলাস আছে কিনা এটা একটু এক্সামিনেশন করেই বুঝতে পারবো। আমরা হাই ভেজাইনাল সোয়াব নিব এবং সেটাকে কালচার সেন্সিটিভিটি করার ট্রাই করবো, যে কোনো ওখানে ইনফেকশন হয়েছে কিনা, কোরিয়ামনিনাইটিস আছে কিনা। এবং অ্যামনিওটিক যে ফ্লুইড সেটা আমরা ইভালুয়েশন কিন্তু করতে হবে, কারণ আমরা জানি যে এটা এটা কি হইতে পারে, এটা মানে দেখো আমরা এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে। এক তো ইউরিনের কারণে ভিজে যাইতে পারে, সো ইউরিন আছে কিনা, মানে স্টেস ইউরিনারি ইনকন্টিনেন্স, ঠিক আছে, স্টেস ইউরিনারি ইনকন্টিনেন্স হইতে পারে। সো তখন তখন সেটাও আমাদের একটা ডিডি হইতে পারে। তো তার মানে কি, যদি ইউরিন হইতো তাহলে অ্যামোনিয়াকাল স্মেল থাকতো, ঠিক আছে। এবং আমরা এটা জন্য হচ্ছে আমরা যে কাজটা করবো, ফার্স্টে পেশেন্টকে ব্লাডার খালি করে আসতে বলবো। ব্লাডার যদি খালি করে আসে তার মানে ইউরিনগুলো সব খালি করে আসছে। এখন যদি আমি তাকে একটা কাশি দিতে বলি, তাহলে কাশি দিলে দেখবো তার এখনো সিক্রেশন বের হয়ে আসতেছে, তার মানে সেটা সেটা কি, তার মানে সেটা অ্যামনিওটিক ফ্লুইড, ঠিক আছে, অ্যামনিওটিক ফ্লুইড এটা একটা বিষয়। তারপরে নাইট্রোজেন টেস্ট আছে, এবং এখানে আমরা জানি যে অ্যামনিওটিক ফ্লুইডের পিএইচ 7.2 এর মধ্যে থাকে, ভেজানাল ডিসচার্জে 3.5 এর মধ্যে থাকে। এবং আমরা এটা যদি দেখি যে ব্লু হয়ে গেছে তার মানে অ্যামনিওটিক ফ্লুইড, যদি ইয়েলোই থাকে তার মানে ভেজানাল ডিসচার্জ ওটা। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফলস পজিটিভ হইতে পারে, অর্থাৎ মানে ধরো অ্যালকালাইন ফ্লুইড, যেমন ধরো ব্লাড, তারপরে টাইকোমোনাইস ইনফেকশন, মিকোনিয়াম, তারপরে সিমেন, ব্যাকটেরিয়াল ভেজানোসিস। তো এই যে যে ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রেও এখানে কিছু অ্যালকালাইন সিক্রেশন থাকতে পারে, এবং ওই জিনিসগুলোকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড ভেবে ভুল করতে পারি। ফার্ন টেস্ট, হ্যাঁ, এটা আমরা আগে বলে আসছি যে নর্মালি আমরা যদি একটা সিক্রেশন নিয়ে সেটা ধরো ভেজানাল ডিসচার্জ, সেটা নিয়ে যদি আমরা এক্সামিনেশন করি মাইক্রোস্কোপের নিচে, তাহলে আমরা নর্মালি ওই ধরো এই ডিসচার্জটা নিয়ে আমরা ওইটা একটা যে গ্লাস স্লাইডে নিয়ে সেখানে আমরা ড্রাই করে সেটা মাইক্রোস্কোপের নিচে এক্সামিনেশন করতেছি। এখন এক্সামিনেশন যখন আমি করতেছি, নর্মালি এখানে কোনো ফার্নিং প্যাটার্ন কিন্তু থাকে না, ফার্ন লাইক প্যাটার্ন থাকবে না নর্মালি, কারণ প্রোজেস্টেরন যে হরমোনটা আছে এটা হচ্ছে ফার্ন লাইক প্যাটার্ন হইতে দেয় না। কিন্তু যখন আসলে অ্যামনিওটিক ফ্লুইডের কথা আমরা বলবো, সো অ্যামনিওটিক ফ্লুইড যদি আসে তাহলে সেটা কিন্তু ফার্ন লাইক প্যাটার্ন আমরা পাবো অ্যামনিওটিক ফ্লুইডের ওই ক্ষেত্রে, কারণ এখানে NaCl থাকে এবং পানি থাকে। মেনলি অ্যামনিওটিক ফ্লুইডে 99% পানি থাকে, তারপরে NaCl থাকে কিছু পরিমাণ। সো ওইটার কারণে মেনলি ফার্ন লাইক প্যাটার্ন পাওয়া যেতে পারে, আর এখানে কোনো প্যাটার্ন আমরা পাবো না, কারণ প্রোজেস্টেরনের কারণে আমরা পাবো না। এবং আমরা যদি আলট্রাসোনোগ্রাফি করি তাহলে আমরা অ্যামনিওটিক ফ্লুইড খুবই কমে গেছে এবং রাপচার মেমব্রেনের কারণে। এবং তারপরে কিছু কিট টেস্ট এখানে আছে, মনে রাখবা, অ্যাক্টিন টেস্ট, অ্যামনিশিওর টেস্ট, এগুলো কিছু কিট টেস্ট। আমরা যেমন প্রেগনেন্সিতে কিট টেস্ট করি, বা আরও বেশ কিছু প্রসিজারে আমরা কিট টেস্ট করতে পারি, এবং এগুলো র্যাপিড কিছু টেস্ট। এবং ঠিক একইভাবে এখানেও কিছু কিট টেস্ট আছে, যেমন অ্যাক্টিন টেস্ট, তারপরে অ্যামনিশিওর টেস্ট, এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি এটা কি অ্যামনিওটিক ফ্লুইড কিনা। এবং এটা যেমন ধরো অ্যামনিশিওর টেস্ট, এর মধ্যে PAMG1 প্রোটিন নামে একটা প্রোটিন আইডেন্টিফাই করা হয়, এটা থাকলে তার মানে সেটা অ্যামনিওটিক ফ্লুইড। তারপরে প্লাসেন্টাল প্রোটিন 12 বা তারপরে হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বাইন্ডিং প্রোটিন 1, সো এগুলো আইডেন্টিফাই করা হয়। আচ্ছা, এখন একটু লক্ষ্য করি যে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রমের মেইন রিস্ক ফ্যাক্টর কিন্তু মানে রিস্ক ফ্যাক্টর না, মানে মেইন রিস্ক, এটার ফলে কি হইতে পারে, মেনলি কোরিয়ামনিনাইটিস হতে পারে। আর আর্লি প্রি প্রম যেটা মানে ধরো 34 থেকে 37 উইক্সের মাঝে হয়েছে, তাহলে সেক্ষেত্রে, এবং মানে লেট প্রি প্রম যেটা অর্থাৎ 34 থেকে 37 উইক্সের মধ্যে হয়েছে এটা, অথবা 34 উইক্সের আগে মেমব্রেনটা রাপচার হয়েছে, এই দুইটা ক্ষেত্রেই এক তো যেহেতু লাংটা ফুললি ম্যাচুর না, সো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের একটা রিস্ক থেকে যায়। এই জন্য এখানে কিন্তু আমরা কর্টিকোস্টেরয়েড দিব, লাঙে যাতে ম্যাচুরিটি হতে পারে। লাংটা কি করে, লাঙে যে মানে কর্টিকোস্টেরয়েড কি করে, লাঙে গিয়ে ওখানে সার্ফেক্টেন্ট রিলিজটা পারে। আচ্ছা, এবং কোরিয়া অ্যামনিওনাইটিস এটাও কিন্তু রিস্ক থাকবেই। এখন তাহলে ইন্ডাকশন অফ লেবার আমরা ইউজুয়ালি প্রমের ক্ষেত্রে করতে পারি, যেহেতু এখানে টার্মে পৌঁছে গেছে, আমি ইন্ডাকশন অফ লেবার করে দিতে পারি অক্সিটোসিন দিয়ে। এবং আর্লি প্রমের ক্ষেত্রে, আর্লি প্রিপ্রম আর লেট প্রিপ্রমের ক্ষেত্রে আমি ইন্ডাকশন অফ লেবার করার দরকার নাই। কর্টিকোস্টেরয়েড আমি এখানে এই দুই জায়গায় দিব, কারণ এই দুই জায়গায় আমার কি দরকার, এই দুই জায়গায় হচ্ছে আমার লাঙের ম্যাচুরিটি দরকার। তবে টোকোলাইটিক যে এজেন্টগুলো আছে এগুলো আমরা জানি যে কর্টিকোস্টেরয়েড যাতে 48 ঘন্টা সময় লাগে কর্টিকোস্টেরয়েডের কাজ করতে, সো ওই টাইমটাতে যাতে ডেলিভারি না হয়, ওই জন্য আমরা টোকোলাইটিক্স দিই। তো টোকোলাইটিক্স আমরা শুধুমাত্র আর্লি যে প্রিপ্রম, অর্থাৎ আর্লি প্রিপ্রম মানে কি, মানে 34 উইক্সের আগে এই টাইমটাতে আমি জাস্ট টোকোলাইটিক্স দিব, কিন্তু 34 থেকে 37 উইক্সের মাঝে কিন্তু টোকোলাইটিক্স দেওয়ার কোনো দরকার নেই। এখন ম্যাগনেসিয়াম সালফেট, সো ম্যাগনেসিয়াম সালফেট শুধুমাত্র আমরা 32 উইক্সের আগে ইউজ করতে পারি, এটা আমরা জানি নিউরোপ্রোটেক্টিভ একটা ফাংশন এদের আছে, বাচ্চার নিউরোপ্রোটেকশনে এরা হেল্প করে। তারপরে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস বলতে মেনলি স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি, এটা এটা বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারে, ইভেন নিওনেটাল সেপসিস, নিওনেটাল ম্যানিনজাইটিস এগুলো করতে পারে। এজন্য এটা আমরা কিন্তু টেস্ট করি। আমরা নর্মালি একটা প্রেগনেন্সিতে দেখা যায় যে 35 থেকে 37 উইক্সে জিবিএস স্ক্রিনিং করতে পারি। আর ইউজুয়ালি যাদের এরকম প্রি প্রম বা প্রম এগুলা থাকে তাদের ক্ষেত্রে আমরা কি করি, জিবিএস স্ক্রিনিংটা করার ট্রাই করি,
ঠিক আছে। বাট ধরো যাদের ক্ষেত্রে প্রমের ক্ষেত্রে যদি মেমব্রেন রাপচার এবং সেটা 18 ঘন্টার বেশি সময় ধরে হচ্ছে, তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি আচ্ছা এখানে ইনফেকশন জিবিএস এর কারণে মেইনলি নিওনেটাল সেপসিস হতে পারে। সো এরকম প্রোলংড রাপচার অফ মেমব্রেন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা জিবিএস স্ক্রিনিং করবো। যদি ফিভার 104°F বা তার বেশি তাহলে মানে 4 ঘন্টা ধরে এত ফিভার আছে তাহলেও আমি জিবিএস স্ক্রিনিং করবো। নর্মালি আমরা ধরে নিচ্ছি যে এই মায়ের আগে হয়তো বা জিবিএস স্ক্রিনিং করা হয়েছে, বাট তারপরও যদি এরকম ইন্ডিকেশনগুলো পাই আমরা আবার করবো। ঠিক আছে, এখন আসলে যে আর্লি প্রিপ্রম আর লেট প্রিপ্রম দুইটার ক্ষেত্রে হচ্ছে আমরা করবো জিবিএস স্ক্রিনিং। আচ্ছা এখন দেখো জিবিএস স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা এটা নিউনাল সেপসিস প্রিভেনশনের জন্য করি। আমরা মেইনলি রেক্টো ভেজাইনাল সোয়াব নিই, রেকটাম ভেজাইনা ওই রিজনগুলো থেকে সোয়াব নিই, আমরা এই টেস্টটা করি, সেখানে আমরা এটা পাই কিনা এই ব্যাকটেরিয়া। এখন কোন কোন ক্ষেত্রে আমরা জিবিএস প্রোফাইলেক্সিস আমরা ইউজ করি, যদি আমরা দেখি যে প্রিভিয়াস বেবি একটা ছিল এবং তার নিওনেটাল সেপসিস হয়েছিল এবং তখন আমরা কিন্তু তার জিবিএস প্রোফাইলেক্সিস দিয়ে দিব। কি দিয়ে দিব সেটা আমরা পরে দেখব। আর জিবিএস ব্যাকটেরিয়া অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াটা এটা হচ্ছে ইউরিন দিয়ে পাস করতেছে কারেন্ট প্রেগনেন্সিতে যে কোনো টাইমে, অর্থাৎ আমরা যখন ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন করলাম আমরা এটা বুঝতে পারলাম, তাহলে সেক্ষেত্রে স্ক্রিনিং এরও কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট কি করবো প্রোফাইলেক্সিস ড্রাগে যাবো। এবং স্ক্রিনিং যদি পজিটিভ হয় তাহলে তো প্রোফাইলেক্টিক দিতে হবে, বাট স্ক্রিনিং করা হয় নাই, বাট প্রিটার্ম লিভার, তারপরে প্রিটার্ম প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, তারপর রাপচার অফ মেমব্রেন ফর মোর দ্যান 18 আওয়ার্স, তারপরে ফিভার হচ্ছে 100.4°F বা তার থেকে বেশি 4 ঘন্টা ধরে আসে লেবারের টাইমে, তখন কিন্তু আমি ওই ইন্টারপার্টাম টাইমটাতে লেবারের টাইমে ওই টাইমগুলোতে ইন্টারপার্টাম টাইমে আমি প্রোফাইলেক্টিক দিয়ে দিব। কারণ আলটিমেটলি আমরা কিন্তু বাচ্চা যাতে পরবর্তীতে যখন ডেলিভারি হয়ে যাবে তখন যাতে বাচ্চার সেপসিস না হয় ওই জন্য ইন্টারপার্টাম টাইমে এটা দিতে হয়। এবং ড্রাগ অফ চয়েস হচ্ছে বেনজাইল পারক্সাইড। হ্যাঁ, বেনজাইল পারক্সাইড আমরা বলি, বেনজাইল পারক্সাইড, এবং সেক্ষেত্রে অল্টারনেটিভ হচ্ছে অ্যাম্পিসিলিন, সেফাজোলিন এবং যদি পেনিসিলিন মানে বেনজাইল পেনিসিলিন, হ্যাঁ মেইনলি বেনজাইল পেনিসিলিন কথাটা এখানে আসবে, নট পারক্সাইড। এবং ইফ অ্যালার্জিক টু পেনিসিলিন তাহলে ভ্যানকোমাইসিন এবং ক্লিন্ডামাইসিন এটাতে আমরা শিফট করতে পারি। কোরিয়ামনিওনাইটিস আমরা জানি অনেকগুলা পলিমাইক্রোবে মানে একটা পলিমাইক্রোবিয়াল ইনফেকশন, অনেকগুলা অর্গানিজম মিলে এটা করতে পারে। এবং এরা যদি দেখি পেশেন্ট হচ্ছে রাপচার অফ মেমব্রেন হয়েছে এবং তার বডির টেম্পারেচার বেশি, এবং যদি ফিটাস আমরা দেখতেছি ফিটাল হার্ট রেট 160 বিটস পার মিনিট বা তার বেশি, ম্যাটার্নাল ডাব্লিউবিসি কাউন্ট 15,000 বা তার বেশি হয়ে গেছে পার কিউবিক মিলিমিটার ব্লাড। নর্মালি ম্যাটার্নাল আমরা জানি একটা নর্মাল মানুষের 4 থেকে 11,000 নর্মালি কি থাকে 11,000 ডাব্লিউবিসি থাকে, বাট প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে কিন্তু এমনিতেই একটু বেশি থাকে, লিউকোসাইটোসিস এমনিতেই থাকে, বাট সেটা যদি 15,000 পার কিউবিক মিলিমিটার ব্লাডের থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি চিন্তা করতে পারি যে এটা ইনফেকশন হতে পারে। এবং ইন্টারনাল লস দিয়ে পুরুলেন্ট ডিসচার্জ হবে, সেটা ফাউল স্মেলিং হবে। তবে মায়ের যদি টেকিকার্ডিয়া থাকে এবং মায়ের ইউটারাসের টেন্ডারনেস আছে, এটা মানে যে কোরিয়ামনিওনাইটিস হয়ে গেছে ব্যাপারটা এরকম না, আমরা হয়তো একটু মানে সাসপিশন জাগাইতে পারি, বাট এইগুলো কিন্তু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এরপর আসা যায় যে ডেফিনেটিভ ডায়াগনোসিসের জন্য আমাদের অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করতে হবে এবং সেটা গ্রাম স্টেনিং করতে হবে, কালচার করতে হবে, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে ফিটাল মেমব্রেনগুলো নিয়ে, এবং অ্যান্টিবায়োটিক্স হিসেবে অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন এগুলো একসাথে দিতে হবে। পাশাপাশি ডেলিভারি হচ্ছে আমরা ইন্ডাকশন অফ লেবার করব এবং মোড অফ ডেলিভারি ভ্যাজাইনালি হবে। সিজার সেকশন আমরা শুধুমাত্র করব যখন আমরা দেখব যে অবস্টেটিক রিজন আছে, যেমন কন্ট্রাক্টেড পেলভিস, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যান্টিপার্টাম হেমোরেজ হওয়ার অনেক চান্স আছে, এই সকল ক্ষেত্রে আমরা সিজার সেকশনে যাব। এবং কারণ সিজার সেকশন আমরা কেন অ্যাভয়েড করতে চাই, ভ্যাজাইনাল ডেলিভারি কেন করতে চাই, কারণ সিজার সেকশন করলে যে ডেলিভারি পরে এন্ডোমেট্রাইটিস বা এন্ডোমেট্রিয়ামে ইনফ্লামেশন হওয়ার চান্স বেশি থাকে। এবং আমরা সিজার সেকশন করার টাইমে মেট্রোনিডাজল দিব, এবং যদি পেশেন্ট 24 ঘন্টা পর মধ্যে আমি দেখতেছি যে তার জ্বর আর নাই তখন আমি কিন্তু অ্যান্টিবায়োটিক স্টপ করে দিব। সো এই জিনিসগুলো কিন্তু করা যাইতে পারে। এখন আমি যে কথাগুলো বলে আসলাম না সেই কথাগুলো সুন্দর করে গাইডে সব কিছু এভাবেই লেখা আছে, আমরা গাইড থেকে তো পড়ে নিব। এবং কি কি কারণে প্রম হইতে পারে, একটা কথা আমি আগে বলিনি সেটা মনে রাখবা যে যদি ওভার স্ট্রেচিং হয়, ওভার স্ট্রেচিং যে কন্ডিশনগুলো আছে যেমন পলিহাইড্রামনিওজ, তারপরে অনেক বেশি মানে ধরো মেমব্রেনের টেনসাইল স্ট্রেংথ কমে যদি যায় তাহলে হচ্ছে ইনক্রিজ ফ্রায়াবিলিটি হবে, মেমব্রেনটা তাড়াতাড়ি মানে রাপচার হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তারপরে সার্ভাইকাল ইনকম্পিটেন্স যদি থাকে, সার্ভাইকাল ইনকম্পিটেন্স প্রিটার্ম লেবার হইতে পারে আমরা এটাও জানি, এবং মাল্টিপল প্রেগনেন্সি যদি থাকে পেটটা ফোলা থাকবে বেশি, এবং কোরিয়ামনিওনাইটিস হইতেও পারে অ্যাকচুয়ালি আমাদের রাপচার অফ মেমব্রেনের কারণে, এবং এটার কারণেও কিন্তু দেখা যায় যে রাপচার অফ মেমব্রেন হইতে পারে। তারপরে ইউটিআই, লোয়ার জেনিটাল ইনফেকশন, সার্ভাইকাল লেন্থ যদি কমে যায়, প্রিটার্ম লেবার যদি পিওর হিস্ট্রি থাকে, পেশেন্ট যদি একটু লিন থিন হয় তার ক্ষেত্রে বেশি হওয়ার চান্স থাকে। এবং পেশেন্টের কমপ্লেন কি থাকবে যে অনেক বেশি ওয়াটারি ডিসচার্জ হচ্ছে ভ্যাজাইনা দিয়ে, এবং সেটা হইতে পারে অনেক বেশি একসাথে বের হয়ে আসতেছে বা স্লো লিকেজ হচ্ছে, দুইটাই হইতে পারে। এবং ফ্লুইড ইউজুয়ালি কালারলেস হয়, এবং পরবর্তীতে দেখা যায় যে এটার সাথে ভার্নিক্স ক্যাজিওসা যেটা আর কি ওইটা থাকতে পারে মিক্সড, স্পেশালি শেষের দিকে, রাইট? আমরা একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার বডিতে কিন্তু এক ধরনের মানে আমরা দেখি না একটু আঠালো আঠালো কেমন যেন লেগে আছে, সো ওই জিনিসগুলো কিন্তু ভার্নিক্স ক্যাজিওস আমরা বলি। একটু চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে নাও যে এটা বলতে কি বোঝায়। ফ্লুইড লিকেজ এটা হচ্ছে দাঁড়ানো অবস্থায় বেশি বাড়তে পারে, এবং অ্যাবডোমিনাল মাসেলে স্ট্রেনিং করলে কাপ দিলে বেশি হইতে পারে, সেই জন্য পেশেন্টকে শোয়ে রাখতে হবে, রেস্টে রাখতে হবে।
এবং আমরা দেখব যে হচ্ছে স্পেকুলাম এক্সামিনেশন যদি করি তাহলে দেখব যে ওইখানে লিকোর বা আমরা যেটা অ্যামনিওটিক ফ্লুইড সেটা হচ্ছে সার্ভিস দিয়ে বের হয়ে আসতেছে। এবং ইনভেস্টিগেশনে আমরা কি করব, আমরা এই যে নাইট্রোজেন টেস্ট, লিটমাস পেপার টেস্ট এগুলো করতে পারি, এবং তা বাদে ফার্নিং প্যাটার্নের বিষয়টা আমরা এখানে দেখতে পারি। আচ্ছা, আর ইউএসজি যখন আমরা করব তখন তো আমরা সুন্দর করে ফেটাল ওয়েলবিংও আমরা অ্যাসেস করতে পারবো যে ফিটাস কেমন আছে, পাশাপাশি আমরা এখানে যে অ্যামনিওটিক ফ্লুইড কমে গেছে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো, এবং কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিন রুটিন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, হাই ভেজানাল সোয়াব কালচার, তারপরে আলট্রাসোনোগ্রাফি, তারপরে কার্ডিওটোকোগ্রাফি, এগুলা করা যেতে পারে। ম্যানেজমেন্টে আমরা হচ্ছে এই সার্ভিক্স কর্ড আছে কিনা এই জিনিসগুলো একটু দেখার ট্রাই করবো ফার্স্ট স্পেকুলাম এক্সামিনেশন করে, এবং ডিজিটাল ভ্যাজানাল এক্সামিনেশন প্রিভেন্ট করবো না, কারণ ওটি ইনফেকশনের রিস্ক বাড়াবে, এবং পেশেন্টকে আমরা বেড রেস্টে রাখবো। এবং প্রম, একটা কথা আমি বলি যে প্রম প্রম একটা মহিলা যখন হচ্ছে আমরা কিন্তু রেগুলার তাকে মনিটর করার ট্রাই করি, এবং সেক্ষেত্রে একটা প্রম চার্ট টাইপের আছে, প্রম চার্ট মেনটেন করতে হয়। হ্যাঁ, ওরকম একটা চার্ট থাকে, ওইখানে আমরা তার রেগুলার একটা অবস্থা ওইটা আমরা লিখি সেখানে। হ্যাঁ, তো প্রম চার্ট নামে একটা চার্ট আছে, এই কথা জাস্ট মাথায় রাখবে। এবং তাকে স্টাইল ভালভাল প্যাড ইউজ করতে হবে যে ফার্দার লিকেজ হচ্ছে কিনা, সেখানে লাগতেছে কিনা, ভরতেছে কিনা, এই জিনিসটা দেখতে হবে। এবং ম্যাটার্নাল পালস এবং টেম্পারেচার এবং ফিটাল হার্ট রেট দেখতে হবে, কারণ কোরিয়াম নিউনাইটিসে কিন্তু টেকিকার্ডিয়া পাওয়া যায়। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, ইয়েট্রোমাইসিন এগুলো দেওয়া যেতে পারে 48 ঘন্টা ধরে। এবং পরবর্তী এটা হচ্ছে কি, এটা আইভি, বাট পরবর্তীতে ওরাল থেরাপি ডেলিভারি পর্যন্ত বা 5 দিন ধরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আমার ডেলিভারিকে ইনডিউস করা আর কি, এবং ইন্টারপার্টাম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং বাচ্চা জন্মগ্রহণ করলে তার জন্য আইসিইউর ব্যবস্থা করতে হবে, নিওনাটাল আইসিইউ, ঠিক আছে। এরপরে যদি আচ্ছা, এখন আমরা দেখব যে দেখো এখানে যদি ফিটাল ডিস্ট্রেসের কথা বলা হয়েছে যে ডিপেন্ড অন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ফিচার অফ অ্যামনিওনাইটিস বা প্লাসেন্টাল অ্যাব্রাপশন বা ফিটাল ডেথ ডিস্ট্রেস বা এরকম বা লিভার প্রসেস, এগুলো যদি হিস্ট্রি থাকে তাহলে আমরা হচ্ছে তাতে ডেলিভারিটা ইনডিউস করবো। হ্যাঁ, আর যদি এগুলো না থাকে তাহলে আমরা কি করবো, যদি প্রেগনেন্সি 37 উইকস বা তার বেশিতে চলে যায় তাহলে আমরা স্পন্টেনিয়াস অনসেট অফ লেবার জন্য অপেক্ষা করবো 24 ঘন্টা ধরে। যদি তা না হয় তাহলে আমরা অক্সিটোসিন দ্বারা লেবার ইন্ডাকশন করতে পারি, নর্মালি ভ্যাজানাল ডেলিভারি করবো। আর প্রেগনেন্সি যদি 34 থেকে 37 উইক্সের মাঝামাঝি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা স্পন্টেনিয়াস অনসেট অফ লেবারের জন্য অপেক্ষা করবো 24 থেকে 48 ঘন্টার মধ্যে। যদি তা না হয় অক্সিটোসিন দ্বারা আমরা ইনডিউস করতে পারি। আর যদি 34 উইক্সের আগে হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো ফেটাল ম্যাচুরিটি পর্যন্ত, মানে দেখবো যে কী হয়। এবং পেশেন্টকে আমরা যেখানে নিওনাটাল আইসিইউ আছে সেখানে আমরা রেফার করবো, কর্টিকোস্টেরয়েড দিব 48 ঘন্টা পরে, এটা আমরা জানি এটার মধ্যে এটার কাজ করে, এবং ফেটাল লাং ম্যাচুরিটিতে যেতে হয়, এবং সাথে আমরা টোকোলাইটিকও দিয়ে দিব, কারণ টোকোলাইটিক এটাকে একটু ডিলে করবে যাতে প্রিটার্ম লেবার না হয়ে যায়, ইউটেরাইন কন্ট্রাকশনটাকে দমাই রাখবে। কি কি ডিডি হইতে পারে প্রমের, একটু আমরা মনে করতে পারি ইউরিন জমছে অথবা এখানে ভ্যাজানাল কোনো ডিসচার্জ জমছে। সো ভ্যাজানাল ডিসচার্জের সাথে কীভাবে ডিফারেন্সিয়েট করবো সেগুলো আমরা তো বলে আসছি, যে ভ্যাজানাল পিএইচ নেগেটিভ হবে ডিসচার্জগুলোর, এটার হচ্ছে পিএইচ অ্যালকালাইন হবে। সো ওই যে নাইট্রোজেন টেস্টের কথা বলছিলাম। তারপরে ডিডির কথা এখানে যেটা বলছে যে দেখো এক তো ইউরিন হইতে পারে, যে লেটার মান্থস দিয়ে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স বা ইউরিনগুলো বের হয়ে আসতে পারে, এটা একটা কাহিনী হইতে পারে। আরেকটা যেটা হইতে পারে হাইড্রোরিয়া গ্রাভিডারাম। এটা হাইড্রোরিয়া গ্রাভিডারাম মানে কি, দেখো প্রেগনেন্সির টাইমে যখন মানে পিরিয়ডিক একটা ডিসচার্জ হয়, ইউজুয়ালি মানে ডিসিডুয়াল গ্ল্যান্ডুলার সিক্রেশনের কারণে ভ্যাজানাল ডিসচার্জ হতে পারে, তো সেটাকে আমরা বলতেছি হাইড্রোরিয়া গ্রাভিডারাম। সেটা কিন্তু হতে পারে। এবং কি কমপ্লিকেশন প্রমের থাকতে পারে, প্রিটার্ম লেবার প্রিম্যাচুরিটি, কোরিয়াম নিউনাইটিস, ফেটাল ইনফেকশন, কর্ড কোলাপস। তারপর হচ্ছে ড্রাই লেবার মানে কোনো অ্যামনিওটিক ফ্লুইড তো ভিতরে নাই তেমন, খুবই অলিগো থাইডোমনিয়াস আছে, এই কারণে প্লাসেন্টা অ্যাব্রাপশন হয়ে যেতে পারে। তারপরে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, নিউনাটাল সেপসিসের চান্স থেকে যায়, ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ, তারপরে নেক্রোটাইজিং এনকেফালাইটিস হতে পারে, কারণ প্রিম্যাচুরিটি যেহেতু হতে পারে তাই এই জিনিসগুলো হতে পারে। এবং হাই পেরিনাটাল মর্টালিটিস কিন্তু থাকে, সেরিব্রাল পলসি হতে পারে, সেরিব্রাল পলসি খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন, এবং এগুলা তো হইতে পারে। আর ম্যাটার্নাল কমপ্লিকেশনের মধ্যে দেখো মায়ের যেমন কোরিয়াম নিউনাইটিস হবে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন হতে পারে, প্লাসেন্টা কিছু থেকেও যেতে পারে, অ্যান্ডোমেট্রাইটিস হতে পারে যদি সিজান সেকশন স্পেশালি করা হয়, মায়েরও সেপসিস হতে পারে, এবং মায়েরও ডেথ হতে কিন্তু পারে। আচ্ছা, এখন আসো যে আমরা কয়েকটা কেস সিনারি যদি একটু দেখার ট্রাই করি, যে একটা 36 উইক্সের একটা প্রেগনেন্ট মা, তার গাসেস অফ ওয়াটারি ডিসচার্জ বের হয়ে আসতেছে ভ্যাজাইনা দিয়ে, আমরা বুঝে গেছি এটা প্রিম্যাচার রাপচার অফ মেমব্রেন। তারপরে হচ্ছে এটা ডিডি কি হইতে পারে সেগুলো আমরা বলতে পারবো, রাইট। এরপরে আসো যে আমরা আরো কেস দেখি যে 25 বছর একটা মা, তার 37 উইক্স অফ জেস্টেশন এবং সাডেনলি গাস অফ ওয়াটার ডিসচার্জ পার ভ্যাজাইনা, প্রিম্যাচার রাপচার অফ মেমব্রেন, প্রম যেটা। তারপর হচ্ছে 32 উইক্স অফ প্রেগনেন্সি এবং সাডেন লিকেজ অফ ওয়াটারি ডিসচার্জ পার ভ্যাজাইনা, এটা প্রি প্রম যেটা আর কি, প্রি প্রম, এটা প্রম বাট এটা প্রি প্রম, প্রি টার্ম প্রিম্যাচার রাপচার অফ মেমব্রেন আর কি। সো এভাবে আমরা কিন্তু সবগুলো কেস করবো। দেখো এখন আমরা লাস্টের কেসটা দেখি যে 20 ইয়ার্স ওল্ড একটা লেডি এবং 32 উইক্স অফ প্রেগনেন্সি এবং তার 5000 ওয়াটার ডিসচার্জ, এই প্রি প্রম আর কি। এখন আসলে কোরিয়াম নিউনাইটিস নিয়ে কিছু কথা বলি। কোরিয়াম নিউনাইটিস কি জিনিস সেটা আমরা জানি, এখানে ম্যাটার্নাল ফিভার থাকবে, ম্যাটার্নাল টেকিকার্ডিয়া থাকবে, বাচ্চারও টেকিকার্ডিয়া থাকবে, এবং ইউটেরাইন ফান্ডাল টেন্ডারনেস থাকতে পারে, এবং যে ডিসচার্জটা বের হয়ে আসবে ভ্যাজাইনালি পার ভ্যাজাইনালি সেটা পুরুলেন্ট এবং ফাউল
স্পেলিং ডিসচার্জ হবে। এবং আমরা যদি সিবিসি করি মায়ে লিউকোসাইটিস পাবো 15,000 এর থেকে বেশি পাবো। সিআরপি করলে সেটাও রেজ থাকবে। আর হাই ভ্যাজাইনাল সব করলে কালচার সেনজিটিভিটি করে আমরা দেখবো আসলে। এবং অ্যান্টিবায়োটিক আমরা আইভি অ্যাম্পিসিলিন দিতে পারি মানে ট্রিটমেন্টে, এবং তারপরে সাপোর্টিভ অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, আইভি ফ্লুইড, নিউট্রিশন যা লাগবে ওইগুলো দিব। এবং মনে রাখবা যে নর্মালি ভার্টেক্স বা আমরা বলি যে সেফালিক প্রেজেন্টেশন যদি হয় এবং ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে, তাহলে আমরা হচ্ছে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা ইন্ডাকশন অফ লেবার অক্সিটোসিনের মাধ্যমে করতে পারি এবং আমরা ভ্যাজিনাল ডেলিভারি করে দিব। বাট অন্য সকল ক্ষেত্রে সিজারিয়ান সেকশন আদারওয়াইজ করতে হবে যদি ব্রিজ প্রেজেন্টেশন থাকে।